নমস্কার। চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালি হচ্ছে দুবাইতে। আর ফাইনাল কেন দুবাইতে হচ্ছে, কেন লাহোরে হচ্ছে না? কারণ ভারত যদি আজকে না জিততো তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালটা হতো গদ্দাফি স্টেডিয়ামে, লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে। কি অদ্ভুত নিয়ম টুর্নামেন্টের। কিন্তু এটাই নিয়ম যে আগামী 9 তারিখে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলবে দুবাইতে। আপাতত তারা প্রতীক্ষা করবে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের মধ্যে আগামীকালের ম্যাচে কে জেতে তার উপর। এই রাত্রিরের স্টেডিয়াম বুলেটিনে এলাম, খুব আনন্দের সঙ্গে এলাম। গোটা ভারত জুড়ে এমন আনন্দ হচ্ছে যেটা হোলির আগের হোলি। তার কারণ হচ্ছে যে ফাইনাল জিতলে এই ধরনের আনন্দ হয়, এখানে আরও বেশি হচ্ছে। তার কারণ হচ্ছে অস্ট্রেলিয়াকে হারানো গেছে। আমার সঙ্গে কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ, আমরা দুজনেই সেই রাত্রিরের ভুক্তভোগী। 19শে নভেম্বর আহমেদাবাদে, তারপর আজকে 4th মার্চ দুবাইতে। এবং সেই হারের পুরোটা প্রতিশোধ নেওয়া গেছে বলা যায় না, কারণ বিশ্ব চ্যাম্পিয়নশিপ সেটা একটা অন্য জিনিস। ফাইনালে ওটা তাও কিছুটা গেছে। আর সেই আনন্দে জয়জ্যোতি ঘোষ মানি ব্যাগ বের করেছে, এটা ভাবার কোনো কারণ নেই। এই যে চাটা, এটা অফিস ক্যান্টিনের চা, এটা ফ্রি চা। রাত 10-10:30টার সময় অকাল চা বলতে পারেন, কিন্তু এটা তো অকাল হলিও তেমনি অকাল চা। যে শুরুতে যেটা অন্যদিন শুরুতে বলি, আজকে উচ্ছ্বাসে অন্যদিকে চলে গেছিলাম। 1x ব্যাট নিবেদিত স্টেডিয়াম বুলেটিন, পাওয়ার্ড বাই UEM, গুড এডুকেশন, গুড জবস অ্যান্ড অ্যাসিস্টেড বাই অ্যাশিওর অ্যাপ্লায়েন্সেস। কিন্তু অসাধারণ একটা জয়। আর জয়টা দেখবেন আমাদের ওই হেডিং হয়েছে রাজপ্রাসাদে কিং। মানেটা কি? মানে কিং কোহলির কথা নিশ্চয়ই বলা হচ্ছে, কিন্তু কিং তো রাজপ্রাসাদেই থাকে। আমি আর জয়জ্যোতি এটা নিয়ে আলোচনা করছিলাম। এই জন্যই রাজপ্রাসাদে কিং, যে কিং বেশ কিছুদিনের জন্য রাজপ্রাসাদে ছিলেন না, বাইরে ছিলেন, তাই তো? বহাল তবিয়তে ফিরে এসছেন। আমরা 19শে নভেম্বরের কথা বলছি, তবে আমার আরও একটা ডেটের কথা মনে পড়ছে। 26শে মার্চ 2015 বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল 13 বলে 1 রান আউট হয়ে গিয়েছিলেন। এবং সব কিছুর জন্য আজকে পোয়েটিক জাস্টিস এই দুবাইয়ের মাঠ। এবং সেই সময় দায়ী করা হয়েছিল অনুষ্কা শর্মাকে। ঠিক, তীব্র ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন অনুষ্কা, যে তিনি মাঠে ঢোকার পরে সিডনি মাঠে বিরাট 1 রানে আউট হয়ে যান। বলা হয়েছিল তিনি ভারতের অমঙ্গল এবং যাবতীয় দুর্ভাগ্য বয়ে এনেছেন, মনে আছে? একদম। এবং তারপরে কিন্তু সেই অনুষ্কাই দুবাই মাঠে ছিলেন, সেই অনুষ্কাই ছিলেন। এবং তারপর কলকাতায় IPL খেলতে আসে এবং সবার সামনে অনুষ্কাকে নিয়ে প্রশ্ন করা হয় বিরাট কোহলিকে। আমরা এখনো সেই প্রেস কনফারেন্সে ছিলাম, ITC সোনার বাংলা হয়েছিল, এবং সেখানে বিরাট কোহলি একদম অনুষ্কার হয়েই ব্যাট ধরেন। এবং আজকে সব কিছুর একসঙ্গে যেন জবাব দিলেন। 56টা সিঙ্গেল খেললেন, মনে করালো মাইকেল ভিভানকে। মাইকেল ভিভান একটু পরের দিকে খেলতেন। আর পুরো জিনিসটা যেন কন্ট্রোল করলেন, ম্যাচটাকে ছোট করে নিয়ে আসলেন। আর ম্যাচের পরও বললেন যে আমার লক্ষ্য ছিল পার্টনারশিপ বিল্ড করা আর স্ট্রাইকটাকে রোটেট করে যাওয়া, এবং সেটাই কিন্তু জয়ের মন্ত্র আজকের। বিরাট কোহলির একটা অসাধারণ ইনিংস। আরও বেশি করে কেন অসাধারণ ইনিংস কথাটা বলছি, তার কারণ হচ্ছে যে দেখুন, সাদা বলে ক্রিকেটে সবাই 4 মারে 6 মারে, যাকে হিন্দি কমেন্টেটররা বলেন ধুয়াধার বল্লেবাজি, সেটা করেন। এই ইনিংসটা চাপের মুখে কমপ্লিটলি অন্য ধরনের। ভারত 43 2 উইকেটে, প্রচণ্ড চাপ। রোহিত শর্মা 28 রানের একটা কুৎসিত ইনিংস খেলে ফেরত গেছেন। আমি কুৎসিতটা বলতে বাধ্য হচ্ছি, 2টো চান্স দেওয়ার পরেও কোনো ক্যাপ্টেন যদি এত রেকলেসলি খেলে তাকে কুৎসিত ছাড়া কী বলবো জানি না। সেই সময়ে আজকে বিরাট কোহলি ম্যাচ না ধরলে ভারত কিন্তু 265ও চেস করতে পারে না। এটা কার্যত অস্ট্রেলিয়া বি টিম, 5টা টপ প্লেয়ার নেই, অ্যাকচুয়ালি 6টা, ভুল বললাম। ব্যাটিং বোলিং লাইন আপটা কার্যত নেই। কামিন্স নেই, হ্যাজেলউড নেই, স্টার্ক নেই, কেউ নেই। তা সত্ত্বেও বিরাট কোহলি যেভাবে প্রেশার তৈরি হয়ে গেছিলো, যেভাবে প্রেশারটা সামলালেন, 56টা সিঙ্গেলস, 36 বছর বয়সে, যারা এবছর সম্ভবত 37 হবে, তিনি যেভাবে দৌড়লেন ভাবাই যায় না। বলতে বলতে ক্রমাগত ফোন আসছে, কোনো বন্ধু কি ফোনে আছেন? ফোন বোধহয় কেটে গেছে। জয়জ্যোতি, অবিশ্বাস্য যে আজকে যদি বিরাট কোহলি না দাঁড়ান, এই রানও ভারত কিন্তু চেস করতে পারে না। এই জন্যই তো বিরাট কোহলি চেস মাস্টার। এবং আমাদের ব্যাকড্রপে আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসব শুরু হয়ে গিয়েছে। একটা ডায়লগ ছিল না সেই শোলে সিনেমার, গব্বর সিং বলতেন যে কবে হোলি, হোলি কবে। আজকে থেকে মনে হয় হোলি শুরু হয়ে গেল। আর একজনকে বলতে দেখলাম যে বুরা না মানো, কোহলি হ্যাঁ। হোলির জায়গায় কোহলি বলছে 9 মার্চ আমরা আবারও হোলি খেলবো কলকাতা টিভি স্টুডিওতে। কে রয়েছেন এই মুহূর্তে? বলুন। কে? হ্যাঁ বলুন।
হ্যাঁ নমস্কার, শুভব্রত ভট্টাচার্য বলছি। আগে আবির টাবির শুরু করেছেন কিনা বলুন। হ্যাঁ বলছি যে ভারতের বিপক্ষে ফাইনালে কাকে দেখা যাবে, সাউথ আফ্রিকা না নিউজিল্যান্ড, কাকে এগিয়ে রাখা হবে কালকের ম্যাচের জন্য? খুব বলা ডিফিকাল্ট, দুটো টিমই খুব ভালো টিম। সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড, আমি একটু 51 আমি বলবো নিউজিল্যান্ড, 49 সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকাও খুব ভালো টিম, কিন্তু নিউজিল্যান্ড স্পিনটা বেটার খেলে। নির্ভর করবে স্পিনাররা কতটা, স্পিনাররা যদি একটু গ্রিপ পান তাহলে আমি বলবো 55-45, নইলে 51 নিউজিল্যান্ড, 49 দক্ষিণ আফ্রিকা। বলতে বলতে কি আরও একটা ফোন? না, আর একটু ফোন, আমি ক্রমাগত ফোনের আওয়াজ শুনছি, আমি বুঝতে পারছি যে আপনারা অবভিয়াসলি চাইছেন। তার আগে আমি টুক করে অন্য ফোন আসার আগে বলে দিই যে আমরা একটা বিকেলবেলা ইনিংসের ব্রেকে একটা শো করেছিলাম। সেই শোর পরে আমরা ফেসবুকে এসে বলেছিলাম যে আমার পার্সোনাল পেজে, কলকাতা টিভি পেজে, যে যারা 7:15 মধ্যে প্রেডিক্ট করতে পারবেন যে এই ম্যাচে কি হবে, অর্থাৎ ভারত উইকেটে জিতবে নাকি অস্ট্রেলিয়া ভারত এত রানে হারবে, এটা যারা প্রেডিক্ট করবেন 7:15 মধ্যে তারা স্পেশাল প্রাইজ পাবেন। অনেকেই উত্তর পাঠিয়েছেন, 3 জন নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়েছেন, তাদের নামগুলো বলছি। স্বাগত পুরকায়েত, আবার বলছি স্বাগত পুরকায়েত, প্রসন্ন পাল এবং অরিজিৎ শীল। এই 3 জন আমাদের দপ্তরে এসে আগামীকাল বা তারপরে এসে উপযুক্ত পরিচয়পত্র দেখিয়ে তাদের পুরস্কার নিয়ে যেতে পারেন। কারণ এই 3 জনই প্রেডিক্ট করেছিলেন ভারত 4 উইকেটে জিতবে, তাই তো? একদম, এবং 7:15টার মধ্যেই 3 জনই কিন্তু অ্যান্সার দিয়েছিলেন যে 4 উইকেট, মানে যেটা বলা হয় আর কি, প্রেডিকশন করার হয়, এবং সেই প্রেডিক্টর হিসেবে তারা কিন্তু একদম সঠিক। তুমি কি প্রেডিক্ট করেছিলে বলো তো? আমি আজকে 4 উইকেট বলেছিলাম, কারণ গত দিনেও আমি 6 উইকেট বলেছিলাম। প্রত্যেক দিন যদি আমি সঠিক উত্তর দিতে থাকি তাহলে ভাববে এটা কোথাও না কোথাও ফিক্স বিষয়টা, তাই আজকে আমি কোনো উত্তর দেইনি, তবে মনে মনে 4 উইকেটই ভেবেছিলাম। তো সিএবি চলে গেছিল উত্তর না দিয়ে, না না সৌরভের কাছে চলে গেছিল উত্তর। সৌরভ ছিল এবং একই সঙ্গে স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ছিলেন, এবং তারাও খুব মানে টেন্সড ছিলেন। স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলছেন একদম শেষ অবধি ম্যাচ যাবে আর এই ম্যাচ ভারত জিতবে। অবশ্যই কিন্তু ভারত জিতলো, যাই হোক। কিন্তু শেষ অবধি ম্যাচ হয়তো যেত না, কারণ যেরকম বিরাট কোহলি ওই ইনিংসটা না খেললে, বিরাট কোহলি শ্রেয়াস আইয়ার 3rd উইকেটে যদি এই পার্টনারশিপটা না হয় এবং শুধু সিঙ্গেলসের উপর, আবার বলছি ফিটনেস জীবনের মন্ত্র, ফিটনেসকে ধরে এগিয়েছেন বলে এতগুলো সিঙ্গেলস নিতে পারলেন। আদারওয়াইজ দুবাইয়ের ওই গরমের মধ্যে যতই রোদ্দুর হোক, ওই গরমে এতগুলো সিঙ্গেলস নেওয়া আন্ডার প্রেশার। মনে রাখবেন সামনে 55তলা স্পোর্টিং নেই, অস্ট্রেলিয়া আছে, হলুদ জার্সি নিয়ে অস্ট্রেলিয়া, এতগুলো সিঙ্গেলস ভাবা যায় না। বলতে বলতে একটা ফোন, বলুন কে আছেন? হ্যাঁ বলুন। এবং তো একটা বিরতির সময় হয়ে গেছে মনে হয়। বিরতির সময় হয়ে গেছে, ওকে, একটা ব্রেকের সময় হয়ে গেছে। এখন যে গেস্ট এসছেন তাকে একটু ওয়েট করতে বলবো। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, বুঝতেই পারছেন আলোচনা জমে উঠেছে। একটু ওয়েট করুন, হোলিতে অংশ নিন আমাদের সঙ্গে, প্রাক হোলিতে। ফিরে এলাম বিরতির পর। সরি, চায়ের কাপে চুমুক দিতে দিতে এই সময় হঠাৎ করে লাইভে চলে এলাম। আরও একবার আপনাদের মনে করিয়ে দিতে চাই যে এই চাটা কিন্তু জয়জ্যোতি ঘোষের ওয়ালেট নিশ্চিত নয়। এই চাটা কলকাতা টিভির ক্যান্টিনের চা, ফ্রিতে, ওকে কোনো টাকা দিতে হয়নি। যাই হোক, আমাদের মধ্যে বিভিন্ন বন্ধু ফোন করছেন প্রশ্ন নিয়ে। কেউ কি ফোনে আছেন এখন? হ্যাঁ বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছেন গৌতম দা? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন, নাম বলুন। হ্যাঁ আমি বজরুল মোল্লা বলছি, বর্ধমান থেকে। বর্ধমান থেকে? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে আজকে তো একটা রোমাঞ্চকর দুর্দর্শক ম্যাচ দেখলাম, তো ফাইনালে কি আমরা সেম টিম কম্বিনেশনই দেখতে পাবো নাকি কোনো চেঞ্জেস হবে? কারণ কেএল রাহুল বিগত ম্যাচে যে প্রেসারের মধ্যে ছিল ঋষভ পন্থের জন্য, অলরেডি যেহেতু ডাগ আউটে বসেছিল, তো আজকে যে ম্যাচটাও দেখিয়েছে তো অবভিয়াসলি খুব প্রশংসাযোগ্য। একদমই তাই, ভালো প্রশ্ন করেছেন আপনি। আমি উত্তরটা দিই যে কেএল রাহুল আজকে 34 বলে 42 করেছেন, এবং যদি কেউ লক্ষ্য করে থাকেন, প্রথমে উনি জাস্ট ওই পাম্পড আপ একটা ইয়ে দেখালো, তারপরে উনি একদম চুপচাপ হয়ে গেলেন, গম্ভীর হয়ে গেলেন। অনেকের মনে হতে পারে যে হঠাৎ গম্ভীর হয়ে গেল কেন এরকম একটা বিজয় উৎসব। আমার নিজের ধারণা যে 107 বলে 66 করেছিলেন ওই 19শে নভেম্বর আহমেদাবাদের রাত্রিরে। ভারত হারার পর টানা 1.5 বছর ধরে তাকে নানান সমালোচনা সহ্য করতে হয়, যার অনেকটা ন্যায্য বলে আমার মনে হয়। সেই সমালোচনা শুনছিলেন তিনি, আজকে কিছুটা জবাব দিলেন। 34 বলে 42 করে উইনিং স্ট্রোকটাও মারলেন। তার যেন এক অর্থে সাপমোচনই ঘটলো, কি জয়জ্যোতি? অবশ্যই সাপমোচন, কারণ
এই ক্ষেত্রে মানে এর আগে যে ইনিংসটা তিনি খেলেছিলেন 2023 ওয়ার্ল্ড কাপ ফাইনালে, সেটার তারপরে কিন্তু অনেক সমালোচনা হয়েছে এবং ইনফ্যাক্ট এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও এটা নিয়ে আলোচনা হয়েছে। তবে আজকে যে ইনিংসটা খেললেন, প্রথমে কিছুটা থিতু হয়ে তারপর পুরো ম্যাচটা বের করলেন ঠান্ডা মাথা, মানে ঠান্ডা মস্তিষ্ক বলতে যেটা বোঝায় সেইভাবেই কিন্তু তিনি খেললেন। এবং তাকে নিয়ে কথা হচ্ছিল যে কেন ঋষভ পান্ত নয়, কেন KL রাহুল, গম্ভীর এখানে দা গ্রেট গ্যামলার হয়ে একেবারে তাকে খেলিয়েছেন। এবং তারপর যেন কোচের এই যে আস্থা তার প্রতি, সেটার মর্যাদাও আজকে রাখলেন দুবাইতে KL রাহুল। KL রাহুল বলতে বলতে আমাদের একজন বন্ধু ফোনে আছেন, বলুন বলুন কে বলছেন? ওকে, লাইনটা কেটে গেছে। আরেকজনের কথা আমি বলতে চাই, হার্দিক পান্ডিয়া। তিনি কিন্তু আজকে বোলিংয়ে সেরকম 41 রান দিয়েছেন, একটা উইকেট, প্রথমে প্রচুর মার খেয়েছেন প্রথম 4 ওভারে। হার্দিক পান্ডিয়ার ব্যাটিংটাও ওয়াজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। শেষ দিকে যেভাবে তিনি ফিনিশ করলেন, একটা দৌড়তে, সেকেন্ড রানের জন্য দৌড়তে গিয়ে হ্যামস্ট্রিংয়ে লেগেছিল। প্রচণ্ড প্রেশার ম্যাচ। অস্ট্রেলিয়ান টিমটা ততটা ভালো ছিল না, কিন্তু অস্ট্রেলিয়া মানে এমন প্রেশার এবং এমন একটা ভারতের দুর্ভাগ্যের ইতিহাস আছে পরপর, যে সেটা মিলে নকআউট ম্যাচের সঙ্গে একটা অদ্ভুত প্রেশার হয়ে গেছিল। কি জয়জ্যোতি? অবশ্যই। এবং অ্যাডাম জাম্পার সঙ্গে হার্দিক পান্ডিয়ার কি মানে এই দুজন যখন পরস্পর মুখোমুখি হয় তখন কিছু না কিছু একটা থাকবে, মানে এন্টারটেইনিং কিছু থাকবে। আজকেও কিন্তু পরপর 6 মারলেন এই অ্যাডাম জাম্পাকে। আর ওই বললাম না, হার্দিক পান্ডিয়া হচ্ছে ক্যারেক্টার। মানে এই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে বলেছিলাম যে যদি ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে তাহলে হার্দিক পান্ডিয়া কিন্তু একটা বিশেষ রোল প্লে করবে। আজকের এই 3টে 6, এবং শুধু 3টে 6 বললে ভুল হবে, 100 মিটারের ওপর 3টে 6, এটা কিন্তু ক্যারেক্টার ডিসপ্লে করে হার্দিক পান্ডিয়ার। এবং কেন তিনি বাকিদের থেকে মানে নিজেকে ডিফারেন্সিয়েট করে রাখেন, এই একটার জন্য একটা ক্যামিও খেললেন এবং এই 3টে 6 পুরোপুরি প্রেশারটা রিলিজ করে দিল এবং ভারত অবশ্যই এই ম্যাচ জিতে ফাইনালে পৌঁছলো। ক্রমাগত কানের কাছে ফোন বাজছে, কেউ কি আছেন? আমার ফোনে মনে হচ্ছে কেউ আছেন। ক্রমাগত ফোন বাজছে, কোনো বন্ধু কি ফোনে আছেন? আমি এত ফোনের আওয়াজ, এত ডিস্ট্রাকশন হচ্ছে, নাগাড়ে ফোন বাজায়। যে আমি আবার বিরাট কোহলির প্রসঙ্গে ফিরতে চাই। বিরাট কোহলি আহমেদাবাদের সে 19শে নভেম্বরের অভিশপ্ত ফাইনালেও রান করেছিলেন। তিনি এবং KL রাহুল একটা পার্টনারশিপ করেন। আজকে যেরকম তিনি আর শ্রেয়স আইয়ার করেছেন, তেমনি তিনি আর KL রাহুল করেন। সেই পার্টনারশিপটা ভারতকে জেতাতে পারেনি। ভারত 240 রানে আটকে যায়, কারণ পার্টনারশিপটা কিছুটা মন্থর হয়েছিল। বিরাট কোহলি স্টিল ওয়াজ হাইয়েস্ট স্কোরার। এর পরেও যদি T20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখেন, সাউথ আফ্রিকার এগেনস্টে বিরাট কোহলি আবার হাইয়েস্ট স্কোরার। যত বড় ম্যাচ তত সেখানেই যেন বিরাট কোহলি। আর এখন এমন একটা অবস্থা হয়েছে যে টেলিভিশন প্রডিউসাররা একদম তারা স্পট করে নেন যে স্ত্রী কোথায় আছেন। সেইভাবে নাগাড়ে ডিআরএস রিপ্লের সময় অনুষ্কা কি ভাবছেন, মাথায় হাত দিচ্ছেন কিনা, সেগুলো অবধি দেখানো হয়। মনে রাখবেন, ক্রিকেটাররাও স্ক্রিনে সেটা দেখেন। আরও প্রেশার বাড়ে, দিনের পর দিন প্রেশারটা বাড়ছে। এই প্রেশারের মধ্যে কি করে এত মাথা ঠান্ডা রেখে বিরাট কোহলি ক্রিকেট খেলেন, তার একটাই ব্যাখ্যা বোধহয় ফিটনেস। আবার ফিরবো বিরাট কোহলি এবং ভারতের জেতা প্রসঙ্গে। একজন বন্ধু আছেন, কিন্তু একটু ওয়েট করতে বলবো, কারণ আমাদের নিতে হবে একটা ছোট্ট বিরতি। কোথাও যাবেন না প্লিজ। ফিরে এলাম ওয়ানএক্স ব্যাট নিবেদিত স্টেডিয়াম বুলেটিনে। 4টে নাম দেখছিলাম, 3-4টে নাম প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হতে পারেন। ভারতের অক্ষর প্যাটেল, মার্কো জনসন দক্ষিণ আফ্রিকার, জোস ইংলিশ অস্ট্রেলিয়ার। আমার তো মনে হয় যদি ফাইনালেও তিনি রান পান, ভারত যদি জেতে, তাহলে তো বিরাট কোহলির প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হওয়া উচিত। পাকিস্তান ম্যাচে সেঞ্চুরি, আজকের এইরকম ম্যাচ একা নিয়ে চলে যাওয়া এবং তারপরে যদি ফাইনালে রান করে দেন, এর চেয়ে বড় কন্ট্রিবিউশন কারোর হবে বলে মনে হয় না। বলতে বলতে একটা ফোন এসেছে, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি মুর্শিদাবাদ সাগরদিঘি থেকে জয়দীপ কুমার দাস বলছি। হ্যাঁ বলুন। বলছি আজকের ম্যাচে বিরাট কোহলির বিরাট ভূমিকা, এটা আমরা তো বুঝতেই পারছি, কিন্তু বিরাট কোহলির সেঞ্চুরিটা মিস হয়ে গেল, এই জন্য আমাদের একটু খারাপ লাগছে খুবই। কিন্তু আজকের ম্যাচে বিরাট কোহলির ভূমিকা নিয়ে যদি আপনারা একটু কিছু বলেন। হ্যাঁ, শোতে আমরা বিরাট কোহলি, আপনি শুনতে থাকুন, বিরাট কোহলির ভূমিকা নিয়েই বলছি। শুধু আপনার সঙ্গে আমি একমত নই, সেঞ্চুরির চেয়েও দামি ছিল এই ইনিংসটা। কারণ অস্ট্রেলিয়াকে হারানোটা নকআউটে ভীষণ ইম্পর্টেন্ট ছিল, সেটা কিছুতেই হচ্ছিল না। 2016-তে এই বিরাট কোহলি T20 ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে ছিটকে দিয়েছিলেন আজকের চেয়েও একটা ভালো ইনিংস খেলে। সেই অ্যাডাম জাম্পা ছিলেন, বিপক্ষে স্টিভ স্মিথরা ছিলেন, বিরাট কোহলি হারিয়েছিলেন। আজ 9 বছর বাদে একটা ICC টুর্নামেন্টে ভারত জিতলো। আর যদি ওটাকে না ধরেন,
যদি ধরেন যে জাস্ট 50 ওভার্স ধরেন, তাহলে ভারত লাস্ট জিতেছিল 2011-তে আহমেদাবাদে, অর্থাৎ 14 বছর পরে যদি ওয়ানডে ধরেন, আর যদি টি20 সাদা বল ধরেন তাহলে 9 বছর বাদে। একদম, মানে এইরকম একটা ম্যাচে তার রান পাওয়া, সেঞ্চুরিটা ম্যাটার করে না। বিরাট কোহলি নিজেও ম্যাচের পরে বলেছেন যে সেঞ্চুরি করে যদি ম্যাচ মানে হেরে যেতে হতো তাহলে তো কোনো লাভ হতো না, তার থেকে বরং এই যে একটা ইনিংস খেললেন এবং ভারত জিতলো, হ্যাঁ একটা আফসোস অবশ্যই থাকে যে সেঞ্চুরি হলে তো আরও ভালো হতো, তবে এই ইনিংসটা কোনোভাবেই কিন্তু মানে সেঞ্চুরির থেকে কম নয়। আর যেটা গৌতম দা একটু আগে বললেন যে ম্যান অফ দ্য টুর্নামেন্টের দিকে মানে কে এগিয়ে, বিরাট কোহলি যদি 50 করেন ওয়ানডে মানে পরের ফাইনালে, তাহলে বিরাট কোহলি ছাড়া আর কোনো নাম আসবে না। পাকিস্তান প্রেশার ম্যাচ, অস্ট্রেলিয়া সেমিফাইনাল প্রেশার ম্যাচ, ফাইনালেও যদি ভালো রান করেন তাহলে এরপর মানে আর কোনো নাম বিরাটের পাশে অ্যাটলিস্ট আমি তো দেখছি না। ভারতের একটা ডিসঅ্যাপয়েন্টিং আমার মনে হয় কোথাও ওপেনিং কম্বিনেশনে শুভমান গিল 2, সেই ওয়ার্ল্ড কাপ ফাইনালে 4, অস্ট্রেলিয়ার সঙ্গে প্রিমিয়ার ম্যাচগুলো কিছুতেই যেন তিনি ভালো খেলেন নই। একটা ব্রিসবেনের 91 আজও চলছে, কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নকআউট ম্যাচে শুভমান গিলকে সবসময় সাসপেক্ট লাগে। বলতে বলতে একটা ফোন আছে, বলুন কে বলছেন, বলুন কে বলছেন। হ্যাঁ, আমি সৈকত মালাকার বলছিলাম নিউ ব্যারাকপুর থেকে। কোত্থেকে? নিউ ব্যারাকপুর থেকে বলছিলাম, সৈকত মালাকার। বলুন। অ্যাকচুয়ালি আমার প্রশ্নটা এটা যে ফাইনালে আমরা কি মোহাম্মদ শামিকে দেখতে পাবো? কেন মোহাম্মদ শামিকে কিন্তু পুরনো ছন্দে আজকে দেখা গেছে। মোহাম্মদ শামি আছে 3টে উইকেট নিয়েছেন, অস্ট্রেলিয়ার সঙ্গে 3টে উইকেট, আর কি ছন্দে দেখবেন মোহাম্মদ শামি এখনো হয়তো ওই মোহাম্মদ, কিন্তু 3টে উইকেট। মোহাম্মদ শামি উইকেট টেকিং বোলার, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। আজকে প্রথম ঝটকা, তারপরে মোহাম্মদ শামি বিরাট বোলার আজকে। তাও আমি বলবো যে ম্যাচটা অস্ট্রেলিয়া হয়তো জিতেই যেত যদি 2-3টে ভুল তারা না করতো। প্রথম হচ্ছে ট্র্যাভিস হেডের বরুণ চক্রবর্তীকে আশামাত্র বলটা তুলতে যাওয়া, প্রথম বলেই গুগলিতে তুলতে গিয়ে আউট হয়ে গেলেন, ওইটাই আমার মনে হয় ম্যাচের টার্নিং পয়েন্ট। অবশ্যই, এবং উইকেটটা গিফট দিয়ে এসছেন এখানে বলা যেতে পারে ট্রেভিস। এটা তিনি ভালো সেট হয়ে গিয়েছিলেন একদম, মানে যে ছন্দে তিনি খেলেন সেই ছন্দে খেলছিলেন। আর বরুণ বুঝলাম না কেন এরকম একটা শট খেলতে গেলেন, মানে তিনি প্রথম থেকেই ঠিক করেছেন বরুণ চক্রবর্তীকে মারবেন, কিন্তু মারবেন বলে মানে ব্লাইন্ডার হয়ে যাবেন ওখানে ক্ষেত্রে, মানে ব্রেন ফেড হয়ে গিয়েছে কিনা জানি না, এবং ওই শটটাই কিন্তু সবকিছু শেষ করে দিয়েছে। আর এরপর অবশ্যই ভারত কামব্যাক করে। তারপর উনি যখন ট্র্যাভিস হেড মারছিলেন তখন ভারতীয় ফিল্ডার রোহিত শর্মাদের মুখ দেখছিলেন, সবাই মনে হচ্ছিল যে আর কিছু করার নেই। অর্থাৎ অস্ট্রেলিয়া একটা বিরাট বাধা ছিল, ট্র্যাভিস হেড আরেকটা প্রাচীন অরণ্য প্রবাদের মতো হয়ে গেছিল যে হেডকে ভারত হারাতে পারবে না, যেখানে দেখা হচ্ছে সেখানে রান করে দিচ্ছেন। বর্ডার গাভাস্কর ট্রফিতে রান করেছেন, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে রান করেছেন, ওয়ানডেতে বিশ্বকাপ ফাইনালে রান, যেখানে যখন দেখা হয় ট্র্যাভিস হেড রান করেন। ফাইনালে তো ক্যাচও ধরেছিলেন রোহিত শর্মা। কিন্তু একটা ফোন আছে, বলুন কে বলছেন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি বিপ্রদাস রায় বলছি। হ্যাঁ বলুন। অক্ষর প্যাটেলের ব্যাটিং ভারতীয় দলে অনেকটাই ব্যাটিং এর ডেপথ বাড়িয়ে দিয়েছে, আপনাদের কি মতামত? অক্ষর প্যাটেল মানে যেখানে আসছেন খেলতে 5 নম্বরে, সেখানে যদি উনি রান করে দেন তাহলে পরের দিকে কিন্তু আরও ব্যাটার থেকে যায়, মানে কে এল রাহুল হোক বা পরে রবীন্দ্র জাদেজা, তাই ডেপথটা অবশ্যই বেড়ে গিয়েছে। তবে একজনের কথা আমি অবশ্যই বলবো, অক্ষর প্যাটেলের কথা আমরা অলরেডি আলোচনা করেছি, একজনের কথা বলতেই হবে, তিনি হচ্ছেন শ্রেয়াস আইয়ার। তিনিও কিন্তু ভিত করছেন মিড ওভারগুলো যেখানে মেইন হয়ে দাঁড়াচ্ছে সেখানে ধারাবাহিকভাবে রান করছেন। আমি একটু বলে দিচ্ছি যে শ্রেয়াস আইয়ারের 4 নম্বর পজিশনে লাস্ট কটা রান 45, 79, 56, 15, 44, 59, যথেষ্ট ধারাবাহিক শ্রেয়াস আইয়ার, একদম ধারাবাহিক। এবং কেকেআর ক্যাপ্টেন তিনি এই সিজনে নেই, এটা কেকেআর ভক্তদের খুব খারাপ লাগবে। গতবার চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন তিনি এবার কেকেআরে খেলবেন না। ভারতের ধারাবাহিক ভালো খেলছেন, কিন্তু এখন সময় হয়ে গেছে একটা বিরতি না নিলে খুব মুশকিল। জাস্ট 2 মিনিট ওয়েট করুন, 1-1.5 মিনিটের মধ্যে আবার ফেরত আসছি। এলাম স্টেডিয়াম বুলেটিনে, নানান ফোন আসছে। বিরতিতে যখন ছিলাম একজন ভক্ত তো ফোন করে জিজ্ঞেস করছিলেন রোহিত শর্মাকে বাদ দেওয়া উচিত কিনা। জয়জ্যোতির হাত থেকে প্রায় কাপ পড়ে যাচ্ছিল। আমার মনে হয় রোহিত শর্মাকে বাদ দেওয়া না, কিন্তু টস করতে রোহিত শর্মাকে পাঠানো উচিত কিনা আমার ঘোরতর সন্দেহ আছে। যদি আপনি এটা বলেন যে টস করতে পাঠানো উচিত কিনা, আমি বলবো পাঠানো উচিত না, কারণ 14টা টস উনি হেরেছেন, আজকে একটা ভাইটাল টস হেরেছেন, যে জন্য ভারতকে পরে চেস করতে হলো। কিন্তু তার মধ্যে 14টার মধ্যে 9টা জিতেছে। আমি গতকালও বলেছিলাম যে টস হারুক বা জিতুক, ইন্ডিয়া জিতছে কিনা এটা মেন ফ্যাক্টর, তবে টসটা ফ্যাক্টর হতে পারতো। লাকিলি অস্ট্রেলিয়ান স্কোয়াড হয়তো সেই বোলিং লাইন আপ নেই, সেই জন্য হয়তো ইন্ডিয়া জিতেছে, বা ইন্ডিয়ার যথেষ্ট ভালো ব্যাটিং করেছে, সেই ইন্ডিয়ার ব্যাটিংটাকে কোনোভাবে খাটো করছি না। তবে হারছে টস ঠিক আছে, জিতুক
ম্যাচ প্রবলেম হচ্ছে টসটা হারাতে অনেকগুলো ক্ষেত্রে অনেক মানুষকে, ক্রীড়াপ্রেমী মানুষকে সরবিট্রেট কিনতে হচ্ছে। তুমি কি তার দামগুলো দেবে? তুমি কি তার দাম দেবে যে তুমি বলছো? পরের দিন ওয়ালেট, এখানে আপনারা ওয়ালেটটা দেখবেন, ঠিক আছে? যদি ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়, যেটা আমি কথা রেখেছিলাম সেটা রাখবো অবশ্যই। আর আজকে যে ওয়ালেট বেরোবে না, গতকালই বলেছিলাম যে এই ম্যাচ ইন্ডিয়া জিতবে, কেউ আটকাতে পারবে না। আমি জানি না ওকে ওই টিয়া পাখি নিয়ে বসছে কিনা দমদমে, আমার কোনো ধারণা নেই। তবে সব মিলিয়ে বলি ম্যাচের টার্নিং পয়েন্ট আমার কাছে দুটো, একটা ম্যাক্সওয়েলের ওইভাবে আউট হয়ে যাওয়া এবং তার আগে ট্র্যাভিস হেডের আউট হওয়া। ট্র্যাভিস হেড কিন্তু চিরকাল আফসোস করবেন আমার মনে হয় যে এই ম্যাচটা উনি অ্যাকচুয়ালি ভারতকে উপহার দিয়ে গেলেন। এত ভালো ব্যাট করছিলেন, প্রথম বলেই চালাতে গেলেন। বলতে বলতে একটা ফোন আছে, বলুন বন্ধু কি বলছেন? আপনার প্রশ্নটা বলুন। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন। বলছিলাম যে আমি ওই গেইলের যে ওপেনিং উনি যে করছেন, গেইল অনেকবার ওনাকে চান্স দেওয়া হয়েছে, তো সেই জায়গাটায় আমার মনে হচ্ছে যে, আমি প্রসিদ্ধ ভট্টাচার্য কাঁচরাপাড়া থেকে বলছি। হ্যাঁ বলুন। শুভমান গিলকে নিয়ে আমরা প্রশ্ন আছে, আমাদের টাইম শেষ হয়ে আসছে, আমি তাহলে আপনার একটু কাট শর্ট করছি। তাই গিলকে নিয়ে, গিল অস্ট্রেলিয়ার সঙ্গে 4-2, কিন্তু পাকিস্তানের সঙ্গে গিল একটা 46 রানের, আমার যতদূর মনে পড়ছে, খুব কার্যকরী একটা ইনিংস খেলেছিলেন। তো অস্ট্রেলিয়া এলেই, হলুদ জার্সি এলেই যেন গিলের কিছু একটা হয়, বা অস্ট্রেলিয়াকে সাদা পোশাকে দেখলেও কিছু হয়। অবশ্যই, আর সেটা হয়। তবে ফাইনালে আমরা আবার সেই গিলকে দেখতে পাবো। তবে আজকে গিলের ব্যাটে এমআরএফ দেখতে পাবো, হ্যাঁ, মানে সেই ছন্দে দেখা যাবে। মানে গিল ছন্দেই রয়েছেন। আজকের ম্যাচে রান পাননি, এমআরএফ স্টিকার নিয়ে নেমেছিলেন। নস্টালজিয়া অনেক এমআরএফ স্টিকারের নিয়ে যখন নামেন কোনো ব্যাটসম্যান। তবে গিল ছন্দে রয়েছেন, তাকে বাদ দেওয়ার কোনো প্রশ্ন নেই। ভাইস ক্যাপ্টেন এবং তিনি রানে রয়েছেন। আজকে পাননি অবশ্যই রান, তবে সেটা একটু মানে খিদেটা থাকুক পরের ম্যাচে। দিনের সবচেয়ে ভাইটাল ক্যাচটা কিন্তু শুভমান গিলই ধরেছেন। বেশ কঠিন ক্যাচ ছিল ট্র্যাভিস হেডের ক্যাচটা, খুব ক্লিনলি নিয়েছেন, বাদিকে কিছুটা ছুটে। যাই হোক, পরের দিন আপনারা জয়জ্যোতির টিয়া পাখিটা আমি বলবো নিয়ে আসতে বলবো ম্যাচের আগের দিন। কোনো বন্ধু আছেন ফোনে বলে, বলুন কি বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি অনুমিত্র সিকদার বলছি চুচুড়া থেকে। হ্যাঁ বলুন। বলছি, অনেক ছোটখাটো ব্যাপার অনেক ম্যাচের নির্ধারণ করে দেয়। আপনার কি মত? শ্রেয়াস আয়ার যখন অ্যালেক্স কেইকে রান আউটটা করলেন, সেটা বড় একটা নয়? হ্যাঁ ম্যাচের নিশ্চয়ই, ফল নির্ধারণে ঠিকই বলেছেন। শ্রেয়াস আয়ারের রান আউটটা ওয়াজ ভেরি ভাইটাল, কারণ অ্যালেক্স করি ওখানে যদি আরো 30-40 রান যোগ করে দিতেন তাহলে প্রবলেম হতো। অ্যাকচুয়ালি ভারত যে উইকেটে 265 তাড়া করতে এত সমস্যায় পড়লো, সেটা কিন্তু মানে সমস্যায় পড়ার কথা নয়, কিন্তু নার্ভের এমন একটা চাপ তৈরি ছিল যে ব্যাটসম্যানরা অ্যাকচুয়ালি পরের দিকে এসে বিরাট কোহলির প্রেশারটা যাদের রিডিউস করার কথা, অক্ষর প্যাটেল বলুন, তারপরে কেএল রাহুল বলুন, নিয়ম হচ্ছে যিনি সেট অ্যাঙ্কার রোল খেলছেন তিনি সিঙ্গলসের ওপর খেলবেন, অন্যরা এসে 3-4 মানে তাদের স্ট্রাইক রেটটা অনেক বাড়িয়ে নেবে। কিন্তু এখানে দেখা যাচ্ছিল তারাও সিঙ্গলস নিচ্ছেন। সেই জায়গাটায় বিরাট কোহলির ভূমিকাটা আমি বলবো আরও বেশি গুরুত্বপূর্ণ আজকে অন্যদের সঙ্গে। আর উনি ঠিকই বলেছেন, ওই শ্রেয়াস আয়ারের হিটটা ওয়াজ অলসো ভেরি ইম্পর্টেন্ট অ্যাপার্ট ফ্রম ওর রানটা। অবশ্যই, আর শ্রেয়াস আয়ার ওই সময় যে ক্রুশিয়াল রান আউটটা করেছেন, যদি ক্যারে থাকতেন তাহলে কিন্তু রানটা অনেকটাই হয়তো এগিয়ে যেত অস্ট্রেলিয়ার। আর একটা কথা বলা শেষ করার আগে, আজকের এই 4 মার্চ দিনটা মনে হয় অস্ট্রেলিয়ার নয়। এর আগে আমরা দেখেছি যে লেজেন্ডারি স্পিনার শেন ওয়ার্ন পরলোক গমন করেছিলেন আজকের দিনই, থার্ড ডেথ অ্যানিভার্সারি। আর আজকে অস্ট্রেলিয়ার বিদায় চ্যাম্পিয়ন্স ট্রফি। আজকে কি কোনো, এখন কি কোনো ফোন আছে? লাস্ট কোনো একটা আওয়াজ পাচ্ছি, যাই হোক এখন আর সময় শেষ হয়ে এসছে। একটা কৌতূহল হচ্ছে যে রোহিত শর্মা কেন এই ভঙ্গিতে হঠাৎ খেলছেন। এই মুহূর্তে ভারতের যে ব্যাটিং লাইন আপ, তাকে এত ঝুঁকি নিতে হচ্ছে কেন? তিনি সেই প্লেয়ার যিনি একা 264 করেছেন আমাদের ইডেন বসে। তিনি যদি নিরন্তর ঝুঁকি নিয়ে যান তাহলে টিমটাও তো বিপন্ন হয়ে যায়। তার চেয়ে ঝুঁকিটা শুভমান গিল নিন না। রোহিত শর্মা বারবার ঝুঁকি নেবেন কেন? নাকি তিনি মনে করছেন যে টানা লম্বা ইনিংস খেলার মতো স্ট্যামিনা তার নেই? যেটাই হোক, রোহিত শর্মা ফাইনালে কিন্তু একটা ছোট্ট প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে, আর যিনি প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে নেই, একই সঙ্গে তারা মহাযুদ্ধে লড়ছিলেন বা লড়ছেন, তিনি কিন্তু প্রমাণ করেছেন রনে বনে জলে জঙ্গলে ফিটনেসের সঙ্গে থাকিও। ফিটনেস মডার্ন ক্রিকেটে, মডার্ন স্পোর্টসে এমন একটা বিষয় বা এমন একটা বিষয় যা যে কোনো চ্যাম্পিয়নকে তার লংজিভিটি বাড়িয়ে দেয় এবং তার ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে সমর্থ রাখে। যে ব্যাডমিন্টন প্লেয়ার হোক, সে টেনিস প্লেয়ার হোক, ক্রিকেট প্লেয়ার হোক, জকোভিচ হন, বিরাট কোহলি হন, ফিটনেস এমন একটা জিনিস এখনকার দিনে যাকে ক্রিকেটের সঙ্গে, তার স্পোর্টসের সঙ্গে মিলিয়ে যোগ করতে হয়।
তবেই সে কিন্তু একটা লেটার মার্কসে পৌঁছয়, তাই তো? অবশ্যই। আর 36 বছর তো মনেই হচ্ছে না, 23-24 বছরের যুবক মনে হচ্ছে যখন তিনি দৌড়চ্ছেন উইকেটের মাঝখান দিয়ে। আর একটা কথাই বলবো যে 9ই মার্চ 14ই মার্চ হোলি, আমরা 9ই মার্চ পালন করব এই কলকাতা টিভি স্টুডিওতে, আর বলবো বুরানা মানো কোহলি হ্যায়। আবিরটা কিন্তু এনে বলো না যে ওয়ালেট থেকে আবিরের টাকা বের করবে। আবির সব বেরোবে। যাই হোক, আজকে আপনাদের সঙ্গে খুব চুটিয়ে আমরা আনন্দ করলাম এই শোতে বসে। আশা করছি যে আবার আমরা ফাইনালের পরেও এখানে একটা আবির খেলবো আপনাদের সঙ্গে। তখনকার মতো ভালো থাকবেন। আজকের মতো 1x ব্যাট নিবেদিত স্টেডিয়াম বুলেটিন থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।